নমস্কার। সেনেন্ট 24-এর পক্ষ থেকে আজ আমরা মতামত কার্যক্রমে এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি একাধারে একজন আইনজীবী তথা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তা জ্যোতিষ পুরকায়স্থ মহোদয়। আমরা আজ মতামত কার্যক্রম নিয়ে ওনার কাছে এসেছি, ওনার মতামত আমরা জেনে নেব। প্রথমে জ্যোতিষবাবু, আপনাকে সেনেন্ট 24 পক্ষ থেকে অভিনন্দন। আজ আমরা বিশেষ ইস্যু, যেটি সমাগত বিধানসভা নির্বাচন, এই নির্বাচন পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমরা কয়েকটি প্রশ্ন উত্থাপন করছি। প্রথম প্রশ্ন আপনার কাছে, যেহেতু লক্ষ লক্ষ লোক অসমে অভিবাসী হিসাবে রয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে অসম সরকার তথা নির্বাচন কমিশনারের কাছে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই নোটিশে বলা হয়েছে যে কেন অসমে এসআইআর নয়। আপনি কি মনে করেন যে এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অসমে? দেখুন, এসআইআর করার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা বেশ কিছুদিন পূর্বেই বন্ধ হয়ে গেছে এবং তারপরে এই রাজ্যে এসআইআর হবে না, অর্থাৎ যে ভোটার লিস্ট তালিকা আছে বিগত দিনের, সেই ভোটার তালিকাতে যারা নতুন অন্তর্ভুক্ত হবে প্রাপ্তবয়স্ক হওয়ার ফলে এবং যাদের নাম বাদ যাবে মারা যাওয়ার ফলে, সেই কাজটি যেটা চিরাচরিতভাবে নিয়ম অনুযায়ী যে কাজটি হয়ে থাকে, সেই কাজটি করা হবে এবং একটা ভোটার লিস্ট 26-এর ইলেকশনের জন্য 26-এর জানুয়ারি মাসে এই ভোটার লিস্টটা পাবলিশ করা হবে। তো এবারে হঠাৎ করে এসআইআর হলো না, হঠাৎ করে এসআর হবে বলে একটা ঘোষণা। তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টে একটা নালিশ হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন আসামে এসআর করা হচ্ছে তার জন্য একটা নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকারকে বা নির্বাচন কমিশনকে। তো সেটার উত্তর তারা দেবেন। তার নাম তোলানোর পর সিগনেচার দিতে হবে, তাই বলছেন। অর্থাৎ কমপ্লিটলি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, তালিকাটা চেঞ্জ হয়ে গেল, নমুনাটা চেঞ্জ হয়ে গেল এবং এতে করে আমরা যখন শুনলাম এটা, আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে, লিগ্যাল সেল তরফ থেকে আমরা গেলাম জেলা কংগ্রেসের সভাপতির নেতৃত্বে এবং প্রথম দিন ফোনে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হলো। তিনি বাইরে ছিলেন, ফোনে আলোচনা হলো। ডিস্ট্রিক্ট কমিশনার হচ্ছেন এই জেলার রিটার্নিং অফিসার। উনি বললেন ইয়ারোর সাথে যোগাযোগ করে মেমোরেন্ডামটা তাকে দিয়ে দিতে। আমরা অ্যাকর্ডিংলি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কমিশনার এডিসি, উনাকে ইয়ারও যিনি নর্থ করিমগঞ্জের, উনাকে আমরা দিলাম
উনি সব শুনে বললেন, না, এরকম হওয়ার কথা নয়, পরিবারের একজনে লিখে দিলেই হবে, সিগনেচার দিলেই হবে নাম তুলানো। উনি বললেন এটা। ডিসি মহোদয় বললেন, না, এরকম হবে না, আপনারা উদ্বিগ্ন হবেন না ফোনে, কারণ নাম যদি কারো অ্যাবসেন্ট মার্ক হয় বাদ পড়ে, তাহলে তার কাছে পরপর 3 বার নোটিশ যাবে, এবং নোটিশ যখন যাবে তখন একটি সময় পাওয়া যাবে, সেই সময়ের ভিতরে সে এসে পার্সোনালি তার নাম উঠানোর ব্যবস্থা করতে পারবে, নাম উঠবে সবার। উনি আমাদেরকে প্রথম দিন এইভাবে আশ্বস্ত করলেন। তো আমরা তো গড়পুরা গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমাদের অবস্থাটা হচ্ছে এই, কারণ আমরা এর আগে ডি ভোটারের চিত্রটা আমরা দেখেছি। ভোটার লিস্টে অসংখ্য মানুষের নামের সাথে ডি লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং ডি লাগিয়ে দেওয়ার পরবর্তী সময়ে ওই মানুষদের প্রচণ্ডভাবে ভোগান্তি হয়েছে। কিছু মানুষ তো ফরেনার্স ট্রাইব্যুনালে, আইএফডিটি ট্রাইব্যুনালে কিছু মানুষ ছাড়া পেয়েছেন, ভারতীয় নাগরিক হিসাবে ফিরে এসেছেন, আর কিছু মানুষ বিদেশি শনাক্ত হয়েছেন এবং ওই ডিটেনশন ক্যাম্পে আছেন বা বাংলাদেশে পাঠানো হয়েছে। এই যে বিভীষিকাময় এক দিন, বিভীষিকাময় এক ইতিহাস, ডি ভোটারের ইতিহাস, সেটা তো আমরা দেখেছি। তারপর আমরা এনআরসির সময়ে নমুনা দেখলাম। এনআরসিতে নাম তোলার ক্ষেত্রে 66-এর ভোটার লিস্টের নাম এবং 51-এর এনআরসি এবং 71-এর ভোটার লিস্টের, এই যে 3টা ফেজ, 51-এর এনআরসি, 66-এর ভোটার লিস্ট, 71-এর ভোটার লিস্ট, এই কাগজগুলি যাদের ছিল না সরাসরি, তাদের অনেক রকমের সমস্যা হয়েছে। ধরুন, যেমন 66-এ বাবার নামটা ছিল না, বাবা 66-এ মারা গেছেন, মার নামটা ছিল না, মা মারা গেছেন। বড় ভাই প্রাপ্তবয়স্ক ছিল, বড় ভাইয়ের নাম উঠেছিল। এবারে বড় ভাইয়ের লিঙ্কে অন্যান্য ভাইদের নাম উঠানোতে অনেক ব্যাগ পেতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে নাম উঠে নাই এনআরসিতে, এইসব কারণে। তো এই কারণগুলির জন্য আমরা বরাক উপত্যকার মানুষ, আমরা খুব শঙ্কিত, আমরা আতঙ্কিত। ওই যে বললাম, গড়পুরা গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমাদের এই ভয় থেকে, এই উৎকণ্ঠা থেকে আমরা যেদিন গেলাম ডেপুটি কমিশনার মহোদয়ের অফিসে, ইয়ারোর নিকট আমরা যেদিন স্মারকপত্র দিলাম, সেই দিনই রাত্রিবেলা আমরা জানতে পারলাম যে বেশ কয়েকজন 15 জনের মতো বিএলও সুপারভাইজারদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। এবং শুধু যে এটা জানলাম সংখ্যায় 15 জন, তাই নয়, এই সংখ্যার মধ্যে ঘটনাচক্রে এই সংখ্যার মধ্যে 14 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের বিএলও সুপারভাইজার। বিএলওদের কর্মচারীদের কর্মকাণ্ডে কেন আপনারা অসন্তুষ্ট? সেই কথাই বলছি যে বিএলও, আমরা এই যে দুই ধরনের কাজ বিএলওরা করলেন। প্রথম দিকে এক ধরনের কাজ করলেন, আর তারপর আবার কাজের ধরন বদলে গেল, এবং বদলে যখন বললেন সবাইকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে বিএলওর সামনে এবং সই দিতে হবে, তখনই আমাদের আতঙ্কটা বাড়লো, তখনই আমাদের উৎকণ্ঠা বাড়লো, তখনই আমাদের সন্দেহ জাগলো। কারণ সব মানুষ এই মুহূর্তে বিএলওর সামনে উপস্থিত হতে পারবেন না, কারণ এই
জিরো ইন্ডাস্ট্রির বরাকভ্যালিতে, যেখানে কর্মসংস্থান বলতে কিছু নেই, সেখানে অনেক মানুষই কর্মসংস্থানের প্রয়োজনে বাইরে থাকে। আমি এই কথাটি সেদিনও জেলা উপায়ুক্তের অফিসে বলেছি এবং আমরা সাংবাদিক সম্মেলন করেও এই কথাগুলি বলেছি যে আমাদের এত অঞ্চলের অনেক শিক্ষিত ছেলেরা তারা এই কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা নিয়ে, মাস্টার ডিগ্রি নিয়ে মেডিকেল সায়েন্সে পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, MBA পড়ার জন্য, হায়ার এডুকেশন নেওয়ার জন্য বাইরে থাকেন, শহরের বাইরে তথা এই রাজ্যের বাইরে, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, ক্যালকাটা, চেন্নাই, বোম্বে, দিল্লি এইসব জায়গাতে থাকেন। এবং এই যারা থাকেন শিক্ষিত যারা, তারা তাদের শিক্ষা অর্জন করার জন্য বা চাকরি করার জন্য কোম্পানিতে চাকরি করেন, চাইলেই ছুটি পাওয়া যাবে না, সুতরাং চাইলেই আসতে পারবেন না। সুতরাং এই ভোটাররা, এদের মধ্যে যারা 18 বছর উত্তীর্ণ হয়েছে বা যারা আগের ভোটার লিস্টে নাম সন্নিবিষ্ট হয়েছিল, তারা ফিজিক্যালি অ্যাটেন্ড হতে না পারলে তারা অ্যাবসেন্ট মার্ক পড়বে তাদের নামের পাশে। আগে নামের পাশে ডি বসেছিল ডাউটফুল, এবার নামের পাশে অ্যাবসেন্ট মার্ক পড়বে। তো সেটা পরবর্তী সময়ে এই যে 3 বার নোটিশ যাবে বলছেন ডেপুটি কমিশনার মহোদয়, সেই নোটিশটা যাবে কোথায়? সেই নোটিশটা তো যাবে যে হোল্ডিংয়ে তার নাম আগের বারের ছিল, যে হোল্ডিংয়ে BLO গেছেন কাজ করতে, সেই হোল্ডিং থেকে তাকে জানানোর পর তিনি আসতে পারলেন না, তখন কি হবে? এই প্রশ্নে আমরা উদ্বিগ্ন। তাদের কাজের আমরা বলেছি যে ইসি দ্বারা যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কাজটা হোক। সেই গাইডলাইন টপকে নূতন ইনস্ট্রাকশন দিয়ে, নূতন নির্দেশ দিয়ে কাজ হলে পরে আতঙ্ক স্বাভাবিকভাবেই বিরাজ করবে। তাই আমাদের এই জেলাবাসীদের মনে আতঙ্ক বিরাজ করছে। আপনার কাছে তৃতীয় প্রশ্ন। দেখুন, আমাদের নেতা রাহুল গান্ধী যিনি বিদেশের অনেক কলেজ ইউনিভার্সিটিতেও গেস্ট লেকচারার, অনেক শিক্ষিত মানুষ, হিসাব করে কথা বলেন, অহেতুক বাড়তি কথা বলেন না। তিনি যখন ভোট চুর কথাটা বলেছেন, তাহলে ধরে নিতে হবে ভোট চুরি হচ্ছে। আর এই চিত্র আমরা দেখলাম তো, হরিয়ানাতে, দিল্লিতে, এই চিত্র দেখলাম মহারাষ্ট্রে, এবং সর্বশেষ এই চিত্র একদম নগ্নভাবে প্রকাশ পেয়েছে বিহারের নির্বাচনে। দেখা গেল নির্বাচনে ভোটার সংখ্যা যতজন, ইলেকশন কমিশনার নির্বাচনের আগে ঘোষণা মতো, আর নির্বাচনে ভোট দিয়েছেন যতজন, এর মধ্যে অনেক ফারাক। একদিকে বলেছেন 67% ভোট কাস্ট হয়েছে, অন্যদিকে যে ফিগার দিয়েছেন সেই ফিগার নির্বাচনে সময় বলা টোটাল ভোটারের সংখ্যা থেকে 1.2 লাখ বেশি। তাইলে 1.2 লাখ বেশি যদি হয়, 1.2 লাখ, 1.2 লাখ মানে 102 লক্ষ। যদি 1 লক্ষ করে প্রতিটা কেন্দ্রে এই ভোট
ডিস্ট্রিবিউট করা হয়, ছড়িয়ে দেওয়া হয়, তাহলে 102টা কেন্দ্রে এই ভোট সরানো যাবে। যদি 50,000 করে ছড়িয়ে দেওয়া হয় তাহলে 204টা কেন্দ্রে এই বুট সরানো যাবে। তাইলে যে স্বাভাবিক পদ্ধতিতে বুট হয় সেই বুট হওয়ার পর বাড়তি যদি 50,000 ভোট একই চিহ্নে ঢেলে দেওয়া যায় তাহলে সেখানে নির্বাচনে বিরোধী দলের জেতার কোনো সম্ভাবনা কি আদৌ সম্ভব? বিহারে তাই হয়েছে। আসামে আমরা যেটা লক্ষ্য করছি, বিহারের ক্ষেত্রে বা ওইদিকে অন্য রাজ্যের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে, কিছু লোকের নাম এনে ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, ভোটার লিস্টকে নাগরিক যারা নয় পার্টিকুলার হোল্ডিংয়ের, সেখানে হোল্ডিংটাকে স্ফীত করে দেওয়া। আর আমরা এখানে যেটা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজত্বে ইলেকশন কমিশন যে কাজটি করছেন স্যারের, সেই কাজে রাজ্য সরকারের কর্মচারীরা কাজ করছেন নির্বাচন কমিশনের আন্ডারে, আর এই কাজে ভোট চুরি হচ্ছে অ্যাবসেন্ট মার্ক করে শুরু হয়েছে। এই পরিকল্পনার প্রাথমিক দৃশ্য, প্রাথমিক চিত্র আমরা শঙ্কিত। এই যে অ্যাবসেন্ট মার্কিং করা হচ্ছে, এই মানুষগুলার ভোট যদি অ্যাবসেন্ট হয়ে থাকে এবং তাদের নাম যদি না উঠে, তারা যদি নোটিশ পেয়ে না আসেন, তাদের পরিবারের লোকের দ্বারা বললে যদি তাদের নাম না উঠে, তাইলে পরে এই অ্যাবসেন্ট থেকে যাবে। এই অ্যাবসেন্ট থাকা মানে এখানের ভোট কমে যাবে। অর্থাৎ ভোট কমিয়ে নিয়ে একটা ব্যবস্থা বানিয়ে দেওয়া। এখানে যদি 50,000 মানুষের এভাবে ভোট কমে যায়, এই 50,000 মানুষের ভোট তো চুরি হয়ে যাবে না? এটাও এক ধরনের চুরি বলা যায়। যদি বাড়তি 50,000 এনে সংযোজন করে দেওয়া হয়, সেটা হবে এক ধরনের চুরি, স্ফীত করে। আর এটা কমিয়ে রিডাকশন করে, রিডিউস করে, ইনক্রিজ করে বা রিডিউস করে। মূল ভোটার যারা, তাদের থেকে রিডিউস করে, কমিয়ে দিয়ে, আর মূল ভোটারের পাশে কিছু বাইরের ভোটারকে এনে ইনক্লুড করে দিয়ে, ইনক্রিজ করে দিয়ে, বাড়িয়ে দিয়ে, এই দুইভাবে ভোট চুরি হতে পারে। আমরা খুব আতঙ্কিত, করিমগঞ্জের মানুষ খুব শঙ্কিত, করিমগঞ্জের মানুষের মনে ভীষণ উদ্বিগ্ন। করিমগঞ্জের মানুষ ভীষণ উদ্বিগ্ন এই কারণে, আমরা কি আবারও কি একটা ডি ভোটারের মতো চিত্র নূতনভাবে নির্বাচন কমিশন আমাদের জন্য তৈরি করছেন, তাই আমরা চিন্তিত। গতকাল আমরা ডেপুটি কমিশনারের অফিসে গেছি। আমরা জেলা কংগ্রেসের নেতৃত্বে, তাপস প্রকাশের নেতৃত্বে, প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী উপস্থিত ছিলেন, এবং আমরা জেলা কংগ্রেসের বিশাল একটি টিম আমরা ডেপুটি কমিশনারের অফিসে গেছি, যেখানে এই জেলার NSUI সভাপতিও ছিলেন বা যুব কংগ্রেসেরও নেতৃত্ব ছিলেন। আমরা সেখানে যাওয়ার পর ডেপুটি কমিশনার উনি স্পষ্ট বলে দিলেন, না অ্যাবসেন্ট মার্কিং হবেই, আপনারা যাই বলুন, ভোটারকে BLOর সামনে আসতে হবে, সামনে না আসলে অ্যাবসেন্ট মার্কিং হবে। কারণ 2টি কেন্দ্রে বহু লোকের নাম আছে। তো আমার প্রশ্ন হলো, যদি 2টি কেন্দ্রে বহু লোকের নাম থাকে, তাহলে কোন কেন্দ্র থেকে বাদ যাবে? যেটা তার মূল বসত বাড়ি, যেটা তার ন্যাচারাল অর্ডিনারি প্লেস অফ রেসিডেন্স, সেখান থেকে তো বাদ যাওয়ার কথা নয়। তার জন্য যদি দরকার হয়, তার পরিবারের মুরব্বী এফিডেভিট দিবে, এফিডেভিট চাইতে পারেন তারা।
এফিডেভিট নিয়ে সন্নিবিষ্ট করুন, কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট এটা প্রায় নেক্সট টু অ্যাবসার্ড। ধরুন আজকে যে এরোপ্লেনে বিমানে আসা যাওয়ার একটা সংকট, কারেন্টলি যে সংকট চলছে, ইন্ডিগো এগুলা জাম হয়ে গেছে, চলছে না, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। এই অবস্থাতে আমাদের বাইরে যারা কর্মরত বা শিক্ষা অর্জনের জন্য যারা বাইরে আছেন, তাদের পক্ষে আসা বড় দুর্বিষহ ব্যাপার। শিক্ষিত ছেলেরা দোকানে দোকানে কাজ করছেন বাইরে গিয়ে আমাদের প্রতিবেশী রাজ্যগুলিতে, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, লাড্রিমবাই, ক্লেরিয়াহাট, এইসব জায়গাতে, গৌহাটি, এইসব জায়গাতে গিয়ে কাজ করছেন। তারা বিভিন্ন দোকানের কর্মচারী হিসাবে কাজ করছেন, চাইলেই তারা দোকান থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য আসতে পারবেন না, এবং যদি ছুটি না পান, যদি আসতে না পারেন, তাদের নামের এগেনস্টে অ্যাবসেন্ট মার্কিং হবে। তারপর ডিসি সাহেব যেভাবে বললেন, 2টি কেন্দ্রে নাম থাকতে পারে না। অ্যাবসেন্টকে যদি 2টি কেন্দ্রের একটি কেন্দ্র ধরে নেন, আর যদি তার নামটা বাতিল করে দেন, এবং এটা যদি তার একমাত্র কেন্দ্র হয়ে থাকে, তাহলে সেই মানুষটা নাগরিকত্ব হারাবে, এটাই বলছি, ভোটার হিসাবে তার অস্তিত্ব হারাবে। আর তাতে যে ইউনিভার্সাল কেওস, তার জন্য এক বিভীষিকার জীবন, বিভীষিকাময় জীবন তার জন্য রচনা করা হবে। যেহেতু আপনারা বিরোধী হিসাবে রয়েছেন, আপনারা এই ব্যবস্থা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করবেন? দেখুন, আমরা বলে দিয়েছি, আমাদের সভাপতি বলেছেন যে এটা কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। একজন ভোটারেরও নাম বাদ পড়া আমরা বরদাস্ত করব না। আমরা এর জন্য প্রতিবাদ সাব্যস্ত করব, আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। এটা আমাদের সভাপতি তাপস প্রকাশ মহোদয় বলেছে। আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কি? প্রয়োজনে আইনি পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করা হবে, নিশ্চয়ই গ্রহণ করা হবে। এবং আমরা যে মেমোরেন্ডাম দিচ্ছি, আমরা যে ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করছি, আমরা যে আবেদন নিবেদন করছি, এগুলোও ডেমোক্রেটিক সেট আপের একটি আইনি পদক্ষেপই বটে। আমরা আইনি পদক্ষেপই নিচ্ছি। আজকে ভাবুন, আমরা ভাবি, বলুন, তারা কি ডিজার্ভ করেন না? যারা ভোট দিয়ে হিমন্ত বিশ্ব শর্মার এই মিনিস্ট্রিটা তৈরি করেছেন, তারা কি ভোটার লিস্টে তাদের নামটা সন্নিবিষ্ট হয়ে থাকুক, এটা কি তারা ডিজার্ভ করেন না? যারা এই রাজ্যে 10 বছর আগে, 15 বছর আগে বিজেপিকে ভোট দিয়েছেন, 14-র আগে কংগ্রেসকে ভোট দিয়েছেন, এজিপিকে ভোট দিয়েছেন, মিনিস্ট্রি করেছেন, এজিপির মিনিস্ট্রি 2বার, কংগ্রেসের মিনিস্ট্রি বহুবার, আর এই বিজেপির মিনিস্ট্রি আজ 2বার ধরে গড়ছেন, এই মানুষগুলা কি ডিজার্ভ করেন না তাদের নামটি ভোটার লিস্টে সন্নিবিষ্ট থাকুক? তারা কি অপরাধ করেছেন? তাদের নাম কেন কাটা হবে? এটা কি অমানবিক কাজ নয়? যদি তাদের নাম ভোটার লিস্টে সন্নিবিষ্ট না হয়, তারা যদি নাগরিক হয়ে যান, তারা যদি নাগরিকত্ব হারান, তারা যদি ভোটার অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হয়ে যান, ভোটাধিকার যদি তাদের হারান, তারা কি এটা চান? তারা কি এটা ডিজার্ভ করেন? তাদের জন্য কি এটা বিজেপি সরকারের উপহার, যারা ভোট দিয়েছে তাদের এই পরিণতি করা? নির্বাচন কমিশন কাজ করছে, আমরা তার প্রতিবাদ করছি। বিজেপির উচিত এর প্রতিবাদ করা, এজিপির উচিত এই কাজের প্রতিবাদ করা। কিন্তু আমরা গতকাল লক্ষ্য করলাম, ডেপুটি কমিশনার বললেন তিনি যে ছাঁটাই করেছেন বিএলও সুপারভাইজারদের, ওটা নাকি তিনটি দলের পক্ষ থেকে নালিশ পেয়ে তিনি ইনভেস্টিগেশন করেছেন, ইনকোয়ারি করেছেন। আমি আমার করিমগঞ্জ জেলার মানুষের তথা বিজেপির বন্ধুদের, এজিপির বন্ধুদের, এআইডিএফের বন্ধুদের বলতে চাই, আমরা জানি আপনারা এই 3 সতীনের এক পরিবার। আপনারা এই যে 3টি দল হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছেন,
সরকারের সঙ্গে আছেন, এই 3 দল মিলে যে কাজটি করছেন, যে কাজটি করা উচিত ছিল আপনারা, যেহেতু আপনাদের দল সরকারে আছে, নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের এই কাজের জন্য মানুষ বিভ্রান্তি যাতে না হয় তার জন্য আপনাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেটা না করে আপনারা নালিশ করলেন যে কিছু বিএলও সুপারভাইজারদের নাম কাজের থেকে সরিয়ে দেওয়ার জন্য, নাম সরানোর জন্য। এটা কি ভালো কাজ করলেন? এবং এই নাম সরানোর ক্ষেত্রে আপনারা বেছে নিলেন 15 জনের মধ্যে 13 জন বা 14 জনই মুসলিম সম্প্রদায়ের। আমরা জানি আপনারা এই কাজ করলে, আপনারাও জানেন এই কাজগুলি করলে আমরা ভারতের জাতীয় কংগ্রেস প্রতিবাদ করবে। কারণ জাতীয় কংগ্রেস মুসলমানের দল নয়, জাতীয় কংগ্রেস হিন্দুর দল নয়, জাতীয় কংগ্রেস খ্রিস্টানের দল নয়, জাতীয় কংগ্রেস বৌদ্ধিস্টের দল নয়। জাতীয় কংগ্রেস হচ্ছে সমস্ত ভারতীয় জনগণের দল। জাতীয় কংগ্রেস হচ্ছে ভারতে থাকা সমস্ত ধর্মাবলম্বী মানুষকে নিয়ে চলার দল। জাতীয় কংগ্রেস হচ্ছে গণতন্ত্রকে নিয়ে চলার দল। জাতীয় কংগ্রেস হচ্ছে সংবিধানকে রক্ষা করে চলার দল। এই দল প্রতিবাদ করলে আপনারা বলতে পারবেন আমরা মুসলমানের পক্ষে কাজ করছি, তাই না বন্ধুগণ? তাই তো আপনারা বেছে বেছে কিছু সংখ্যক মুসলমানদের নামে আপনারা নালিশ জানালেন। আর আপনাদের নালিশের আপনাদের ডেপুটি কমিশনার মহোদয় উনি ওনার ইয়ারদের মাধ্যমে উনি ছাঁটাই করলেন, সরিয়ে দিলেন কিছু লোককে। আমি আজকে দেখলাম কিছু বিএলওকে সরানো হয়েছে। আমি জানি না এই কাজগুলি তারা কেন করছেন, কি তাদের উদ্দেশ্য। কিন্তু এটা একটা কথা পরিষ্কার আমি বলতে চাই, আমি এমন বড় কেউ নয়। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, কিন্তু আমার